শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ। বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, অ্যান্টিলপ এই আর্টিকেলটি রয়েছে আমাদের মূল বইয়ের 56 নম্বর পৃষ্ঠায়। 56 নম্বর পৃষ্ঠাটি তোমরা খুললে দেখতে পারবে রোদসী এবং কঙ্ক নামে দুইটি ছেলে মেয়ে এখানে হাতে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে অ্যান্টিলোপ নামে এই আর্টিকেলটি দেওয়া রয়েছে এবং তারা সম্ভবত সেটি নিয়েই কথা বলছে। আমরা এখন এই অ্যান্টিলোপ আর্টিকেলটি পড়ব এবং এটি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। দেখো, প্রথমেই বলা হয়েছে অ্যান্টিলোপ। আমাদের এই আর্টিকেলটির নাম হচ্ছে অ্যান্টিলোপ। অ্যান্টিলোপ কি? আমরা 6.1-এ জেনেছিলাম অ্যান্টিলোপ হচ্ছে হরিণের মতো এমন এক ধরনের প্রাণী যেটা কিনা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে। এটি হরিণের মতো এক ধরনের প্রাণী। চলো আমরা আর্টিকেলটি শুরু করছি। বলা হয়েছে দ্য টার্ম অ্যান্টিলোপ is used to refer to many species of even-toed ruminants that are local to any countries in Africa and Eurasia. দেখো, প্রথম বাক্যটি অনেক বড়, আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা প্রত্যেকটি শব্দ খেয়াল করো। দ্য টার্ম অ্যান্টিলোপ ইজ ইউজড, অর্থাৎ এই অ্যান্টিলোপ শব্দটি এটা ব্যবহৃত হয় টু রিফার ম্যানি স্পেসিস। দেখো, টু রিফার ম্যানি স্পেসিস অর্থাৎ স্পেসিস মানে কি? স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। এই অ্যান্টিলোপ শব্দটি ব্যবহৃত হয় অফ ইভেন-টোড রামিনেন্টস। দেখো, ইভেন-টোড রামিনেন্টস, ইভেন-টোড রামিনেন্টস বলতে বোঝানো হয় সমান আঙ্গুলের যে জাবর কাটা প্রাণী রয়েছে। শিক্ষার্থীরা, রামিনেন্ট RUMINUNTS, রামিনেন্টস শব্দের অর্থ হচ্ছে জাবর কাটা, অর্থাৎ যে সকল পশু জাবর কাটতে পারে। তো এই রামিনেন্টস কিরকম? বলা হয়েছে ইভেন-টোড, অর্থাৎ তার পায়ের আঙুলগুলো একেবারে সমান। প্রত্যেকটা আঙুল অর্থাৎ যতগুলো আঙুলই রয়েছে সেগুলো একটির পর একটি ধারাবাহিকভাবে সমান। তারপর বলা হয়েছে কি? দেখো, রামিনেন্টস দ্যাট আর লোকাল টু মেনি কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া, যেই প্রাণীগুলো আফ্রিকা এবং ইউরেশিয়ার স্থানীয় প্রাণী। আফ্রিকা মানে তো আমরা জানি একটি মহাদেশ, আর ইউরেশিয়া কি? এটাও আমরা পড়েছিলাম। ইউরেশিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়ার কম্বিনেশন বা একত্রিত একটি রূপ। তো আমরা প্রথম বাক্যেই বুঝতে পারলাম যে অ্যান্টিলোপটি আসলে ঠিক কি। অ্যান্টিলোপ শব্দটি এমন একটি প্রাণীকে বা এমন একটি প্রাণীর প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয় যেটি কিনা সমান আঙ্গুলের জাবর কাটা এক ধরনের প্রাণী, যা আফ্রিকা এবং ইউরেশিয়ায় বসবাস করে। এটি হচ্ছে প্রথম বাক্যের মোটামুটি অর্থ। তারপরে বলা হয়েছে টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিলোপ, আমরা যদি অ্যান্টিলোপ সম্পর্কে কথা বলতে চাই, ইটস হর্ন আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস। কি বলেছে দেখো, ইটস হর্নস আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস। হর্নস মানে কি? হর্নস মানে হচ্ছে শিং, মাথার উপরে যে শিং থাকে সেটি। আর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টস অর্থাৎ অ্যান্টিলোপের মাথার উপরে যে শিং রয়েছে এটি হচ্ছে অ্যান্টিলোপের সব থেকে আকর্ষণীয় একটি অঙ্গ। তার পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। তার পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ বইয়ের 57 নম্বর পৃষ্ঠা। সেখানে যদি আমরা যাই, এখানে আমরা অ্যান্টিলোপ সম্পর্কে বাকি ধারণাটুকু পাবো। দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টিলোপস হর্নস ভ্যারি গ্রেটলি। দেখো, দ্য সাইজ অ্যান্ড শেপ অর্থাৎ আকার এবং আকৃতি অফ অ্যান্টিলোপ হর্নস। দেখো, অ্যান্টিলোপের মাথার উপরে যে হর্ন বা শিং থাকে, ভ্যারি গ্রেটলি। দেখো, ভ্যারি VARY, ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে ভিন্ন হওয়া। এখানে আমরা অনেক সময় পড়ি না আই মিস ইউ ভ্যারি মাচ, আই লাভ ইউ ভ্যারি মাচ। তো এই ভ্যারি কিন্তু সেই ভ্যারি না, সেই ভ্যারি হচ্ছে VERY, ভ্যারি মানে হচ্ছে খুব, কিন্তু এইখানে বলা হয়েছে ভ্যারি, VARY, ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে ভিন্ন হওয়া। ভ্যারি গ্রেটলি, গ্রেটলি শব্দের অর্থ হচ্ছে ব্যাপকভাবে। তো দেখো, বলা হয়েছে দ্য সাইজ অ্যান্ড শেপ অফ অ্যান্টিলোপস হর্নস ভ্যারি গ্রেটলি, অর্থাৎ অ্যান্টিলোপের শিং সেটি কি হয়? সেটি ভিন্ন হয় ব্যাপকভাবে। ইফ এসকেপ ইজ নট অ্যান অপশন, অ্যান্টিলোপস আর ক্যাপাবল টু ফাইটিং ব্যাক। দেখো, খুবই চমৎকার একটি বাক্য বলা হয়েছে। ইফ এসকেপ ইজ নট অ্যান অপশন। দেখো, এসকেপ ESCAPE, এসকেপ শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা বা পালিয়ে যাওয়া। যদি এসকেপ ইজ নট অ্যান অপশন, অপশন শব্দের অর্থ হচ্ছে বিকল্প, অর্থাৎ পালিয়ে যাওয়া যদি বিকল্প না হয়, অ্যান্টিলোপ আর ক্যাপাবল অফ ফাইটিং ব্যাক। দেখো, CAPABLE, ক্যাপাবল, ক্যাপাবল শব্দের অর্থ হচ্ছে যোগ্য হওয়া বা সামর্থ্যবান হওয়া, অফ ফাইটিং ব্যাক
অর্থাৎ সে পুনরায় লড়াই করতে সক্ষম। পুরো বাক্যটির অর্থ এই দাঁড়ালো, ইফ এসকেপ ইজ নট অ্যান অপশন, যদি পালানো বিকল্প না হয়, অ্যান্টিলোপস আর ক্যাপাবল টু ফাইটিং ব্যাক, অর্থাৎ অ্যান্টিলোপরা তারা লড়াই করতে সক্ষম। খুব সহজভাবে যদি আমি বলি, একটি অ্যান্টিলোপের উপর যদি কেউ হামলা করে এবং সে যদি পালানোর জন্য একান্তই বাধ্য না হয়, তাহলে তার মধ্যে সেই শক্তি আছে যেটি দিয়ে সে লড়াই করতে পারে। বেবি অ্যান্টিলোপ হুইচ ইজ কল্ড এ কাফ ইজ অ্যান ইজি টার্গেট। দেখো, বেবি অ্যান্টিলোপ অর্থাৎ বাচ্চা অ্যান্টিলোপ যারা রয়েছে, হুইচ ইজ কল্ড এ কাফ, যাদেরকে কাফ বলা হয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু বেবি অ্যান্টিলোপকে কি বলা হয়? বাছুর বলা হয়। সেটি কিন্তু আমরা 6.2 এ জেনেছিলাম। কি বলা হয়েছে? বেবি অ্যান্টিলোপ হুইচ ইজ কল্ড এ কাফ, অর্থাৎ বেবি অ্যান্টিলোপ যাদেরকে কাফ বলা হয়, ইজ অ্যান ইজি টার্গেট। এগুলোই হচ্ছে একেবারে সহজ টার্গেট। কাদের সহজ টার্গেট? শিকারীদের সহজ টার্গেট হচ্ছে কারা? এই বেবি অ্যান্টিলোপ বা ছোট অ্যান্টিলোপের বাচ্চারা। That is why the mother keeps is in secret location until it become stronger. এই জন্য কি বলা হয়েছে দেখো, that is why আর এই জন্য the mother keeps in a secret, মায়েরা একে সিক্রেটে রাখে। দেখো, সিক্রেট, SECRET, সিক্রেট। সিক্রেট শব্দের অর্থ হচ্ছে গোপন, আর লোকেশন, LOCATION, লোকেশন। লোকেশন শব্দের অর্থ হচ্ছে স্থান। তো কি করে মা অ্যান্টিলোপরা, অর্থাৎ তাদের সেই ছোট বাচ্চা অ্যান্টিলোপগুলোর মা তাদেরকে কি করে? কিপস ইন আ সিক্রেট লোকেশন, তাদেরকে সিক্রেট লোকেশন বা গোপন কোনো জায়গায় রেখে দেয়। আনটিল, আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, ইট বিকামস স্ট্রঙ্গার, যতক্ষণ পর্যন্ত এটা স্ট্রঙ্গার না হয়, অর্থাৎ শক্তিশালী না হয়। শিক্ষার্থীরা কেন তাকে গোপন জায়গায় রাখে? এর উত্তর কিন্তু আমরা এর আগের বাক্যে পেয়ে গিয়েছিলাম। দেখো, বলা হয়েছে বেবি অ্যান্টিলোপ হুইচ ইজ কল্ড এ কাফ ইজ অ্যান ইজি টার্গেট। বেবি অ্যান্টিলোপরা সবসময় শিকারীদের সহজ লক্ষ্য হয়ে থাকে। দ্যাট ইজ ওয়াই দ্য মাদার কিপস ইন এ সিক্রেট লোকেশন আনটিল ইট বিকামস স্ট্রঙ্গার। যতক্ষণ না পর্যন্ত বাচ্চাগুলো অনেক শক্তিশালী হয়ে ওঠে, মায়েরা তাদেরকে একটি গোপন জায়গায় রেখে দেয়। এরপর বলা হয়েছে ইট ইউজেস ইট হর্নস টু ফাইট অ্যাগেইনস্ট দ্য লায়ন। কি বলা হয়েছে? ইট ইউজেস ইট হর্নস টু ফাইট অ্যাগেইনস্ট লায়ন। দেখো, এই যে অ্যান্টিলোপরা তারা কি করে? সিংহের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যে মাথার উপর হর্ন রয়েছে, শিং রয়েছে, সেগুলো ব্যবহার করে। আমি আবারও বলছি, সিংহের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা মাথার উপরে থাকা শিং ব্যবহার করে। হুইচ লিভড ইন এ হার্ড, যেটি কিনা একটি হার্ডে বসবাস করে। হার্ড কি? HERD, হার্ড মানে হচ্ছে পাল, পশুর পাল। আমরা জেনেছিলাম আগে, অনেকগুলো পশু যখন একত্রিত হয়ে চলাফেরা করে, বসবাস করে, তখন সেটিকে বলা হয় হার্ড। তারা বসবাস করে একটি হার্ডে বা একটি পালে, বা অনেকগুলো অ্যান্টিলোপ একত্রিত হয়ে বসবাস করে, এবং যখন তাদের উপরে সিংহ আক্রমণ করে তখন তারা তাদের শিং দিয়ে সেই আক্রমণকে প্রতিরোধ করে। It is difficult to determine how long antelope live in the wild. দেখো, বলা হয়েছে কি, it's difficult, এটা খুবই কঠিন। ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে কঠিন। টু ডিটারমাইন, DETRMINE, ডিটারমাইন মানে হচ্ছে নির্ধারণ করা বা সিদ্ধান্ত নেওয়া। হাউ লং অ্যান্টিলোপস লিভ ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ বনে বা জঙ্গলে কতক্ষণ বা কত সময়ে একটি অ্যান্টিলোপ বসবাস করবে বা জীবিত থাকবে, এটি আসলে বোঝা খুব কঠিন। অ্যান্টিলোপস ইট ট্রি শুটস, লিভস, প্ল্যান্টস, গ্রাসেস অ্যান্ড ফ্লাওয়ার্স। এখন আমরা জানবো অ্যান্টিলোপের খাদ্যাভ্যাস সম্পর্কে, অর্থাৎ সে কি কি খেয়ে জীবন ধারণ করে। বলা হয়েছে অ্যান্টিলোপস ইট ট্রি শুটস, অ্যান্টিলোপ তারা ট্রি শুটস খেয়ে থাকে। ট্রি শুটস কি? ট্রি শুটস হচ্ছে গাছের কাণ্ড, অর্থাৎ কোনো বীজ থেকে যখন নতুন একটি গাছের চারার মতো জন্ম লাভ করে তখন সেটিকে আমরা ট্রি শুটস বা গাছের কাণ্ড বলতে পারি। তো অ্যান্টিলোপেরা সেই গাছের কাণ্ড খেয়ে থাকে। আর কি খায়? লিভস, LEAVES, লিভস মানে হচ্ছে গাছের পাতা, গাছের পাতা খেয়ে থাকে। প্লান্টস, PLANTS, প্লান্টস, প্লান্টস মানে হচ্ছে গাছের চারা, তারা গাছের চারা খেয়ে থাকে। গ্রাসেস, GRASSES, গ্রাসেস, গ্রাস শব্দের অর্থ হচ্ছে ঘাস, তারা ঘাসও খেয়ে থাকে। অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল,
তাহলে অ্যান্টিলোপরা কি কি খায়? অ্যান্টিলোপরা গাছের কাণ্ড খায়, গাছের পাতা খায়, গাছের চারা খায়, ঘাস খায় এবং ফুল খায়। এই বাক্যটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম অ্যান্টিলোপরা আসলে তৃণভোজী প্রাণী, তারা এই সকল জিনিস খেয়ে জীবন ধারণ করে থাকে। A number of subspecies are endangered। দেখো, a number of subspecies, সাবস্পেসিস শব্দের অর্থ হচ্ছে উপপ্রজাতি। এই উপপ্রজাতিগুলো কি হয়ে থাকে? আর endangered, ENDANGERED, endangered। endangered শব্দের অর্থ হচ্ছে বিপদে থাকা। এই যে অ্যান্টিলোপের উপপ্রজাতিটি, এটি বর্তমানে endangered বা বিপদে রয়েছে। Many species of antelope are imported to other parts of the world। দেখো, বলা হয়েছে মেনি স্পেসিস, অর্থাৎ এই বিভিন্ন প্রজাতি অফ অ্যান্টিলোপ, বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপগুলো আর ইম্পোর্টেড, IMPORTED, ইম্পোর্টেড। ইম্পোর্টেড শব্দের অর্থ হচ্ছে আমদানি করা। তো বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপগুলো আমদানি করা হচ্ছে টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপগুলো আমদানি করা হচ্ছে। কিসের জন্য? স্পেশালি দ্য ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে এগুলো আমদানি করা হচ্ছে। কেন আমদানি করা হচ্ছে? ফর এক্সোটিক গেম হান্টিং, অর্থাৎ বহিরাগত যে খেলাগুলো রয়েছে, শিকার করার মতো খেলা, সেই খেলাগুলো খেলার জন্য এই যে অ্যান্টিলোপগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হচ্ছে। আর ঠিক এই জন্য এই অ্যান্টিলোপগুলো এখন বর্তমানে বিপদে রয়েছে বা বিলুপ্তির পথে রয়েছে। শিক্ষার্থীরা, চমৎকার এই আর্টিকেলটি থেকে আমরা অ্যান্টিলোপ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। অ্যান্টিলোপ কি, অ্যান্টিলোপ কোথায় বসবাস করে, অ্যান্টিলোপ কিভাবে বসবাস করে, তারা কি খেয়ে বেঁচে থাকে এবং তাদের বর্তমান অবস্থাই বা কি। আশা করছি এই সম্পূর্ণ আর্টিকেলটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এখন আমরা রোদসী এবং কঙ্কর মধ্যে এই অ্যান্টিলোপ সম্পর্কে কথা বলতে দেখব। এই ডায়লগে মোট দুইটি চরিত্র রয়েছে, যার একজনের নাম হচ্ছে রোদসী এবং অন্য একজনের নাম হচ্ছে কঙ্ক। রোদসী একজন মেয়ে এবং কঙ্ক হচ্ছে একজন ছেলে। চলো আমরা দেখে নিচ্ছি রোদসী কি বলছে প্রথমে। হেই কঙ্ক, হাউ ইজ ইট গোয়িং? কেমন চলছে? রোদসী কঙ্ককে জিজ্ঞেস করছে যে তোমার দিনকাল কেমন চলছে? কঙ্ক বলছে কি, ফাইন, ভালোই চলছে। রোদসী তারপর কঙ্ককে বলল, হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? শিক্ষার্থীরা খেয়াল করো, কি বলল? হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তোমার হাতে কি? তোমার হাতে কি? কঙ্ক বলল, ইট ইজ অ্যান আর্টিকেল। দেখো, ইটস অ্যান আর্টিকেল, ইটস অ্যান আর্টিকেল। আর্টিকেল মানে কি? আমরা কিন্তু আগেই জেনেছিলাম আর্টিকেল মানে হচ্ছে নিবন্ধ। যে কোনো বিষয়ের উপরে বিস্তারিত কোনো একটি লেখাকে আমরা আর্টিকেল বলতে পারি, যেটিকে বাংলায় বলা হয় নিবন্ধ। আর্টিকেল শব্দের অর্থ নিবন্ধ। তখন কঙ্ক বলল যে আমার হাতে একটি আর্টিকেল বা নিবন্ধ। তখন রোদসী বলল, আর্টিকেল অ্যাবাউট হোয়াট? আর্টিকেল, এটি কি নিয়ে আর্টিকেল লেখা? তখন রোদসী কঙ্ককে জিজ্ঞেস করলো যে আর্টিকেলটি কি নিয়ে লেখা? কঙ্ক কি বলল তখন? আই এম নট শিওর। কি বলল? আই এম নট শিওর, আমি নিশ্চিত না যে এটি কি নিয়ে লেখা। আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। দেখো বলেছে কি তারপরে? আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা। তো কঙ্ক তখন বলল, আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করছি। হোয়াট ইজ অ্যাবাউট বাট নো লাক সো ফার। দেখো কি বলেছে? হোয়াট ইজ অ্যাবাউট, এটি কি নিয়ে লেখা? কঙ্ক তখন রোদসীকে বলল, আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি এটা বোঝার চেষ্টা করছি। হোয়াট ইজ অ্যাবাউট, এটা কি নিয়ে লেখা। বাট নো লাক সো ফার, কিন্তু ভাগ্য সহায় হয়নি। দেখো কি বলেছে? বাট নো লাক সো ফার, কিন্তু ভাগ্য সহায় হয়নি। বলতে বোঝানো হয়েছে এটা যে আমি এটা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি যে আসলে আর্টিকেলটি ঠিক কি নিয়ে লেখা, কিন্তু আমি এখনো বিষয়টা বুঝতে পারছি না। তারপর রোদসী কি বলল? দেখো, রোদসী বলল, লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। তখন কঙ্ক কি বলল? শিওর, যে হ্যাঁ নাও, এই যে তুমি দেখো এটা কি। তখন রোদসী কি বলল? ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলোপ। দেখো, রোদসী তখন খুঁজে বের করলো যে ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলোপ, এটা অ্যান্টিলোপ নামে কোনো একটি জিনিস সম্পর্কে লেখা এখানে। তখন রোদসী সেই আর্টিকেলের মধ্যে অ্যান্টিলোপ কথাটি খুঁজে পেল এবং তখন সে কঙ্ককে জানালো যে ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলোপ, এটা অ্যান্টিলোপ নামে কোনো একটি কিছু নিয়ে লেখা। কঙ্ক কি বলল? হোয়াট ইজ অ্যান অ্যান্টিলোপ?
তখন কঙ্ক বলল, হোয়াট ইজ অ্যান অ্যান্টিলপ? অ্যান্টিলপ কি? কঙ্ক তো জানে না যে অ্যান্টিলপটা কি। তখন সে রোদসীকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ অ্যান অ্যান্টিলপ? অ্যান্টিলপ কি? রোদসী বলল, ইটস সাম কাইন্ড অফ অ্যানিমল আই থিঙ্ক। দেখো, তখন রোদসী বলল, ইটস সাম কাইন্ড অফ অ্যানিমল, এটা হতে পারে কোনো একটা পশু। অ্যানিমল, দেখো ANIMAL, অ্যানিমল। অ্যানিমল শব্দের অর্থ হচ্ছে পশু। তখন রোদসী বলল কি, ইটস সাম কাইন্ড অফ অ্যানিমল আই থিঙ্ক, আমার মনে হয় বা আমি মনে করি এটা কোনো একটা পশু হবে। কঙ্ক কি বলল? কঙ্ক বলল, হাউ ডিড ইউ গেস ইট? তুমি কিভাবে এটা অনুমান করলে? GUESS, গেস। গেস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা বা ধারণা করা। তখন কঙ্ক বলল কি, হাউ ডিড ইউ গেস ইট? তুমি কিভাবে এটা অনুমান করলে? কোন কথাটি? শিক্ষার্থীরা, এর আগের লাইনেই যে রোদসী বলল যে আমার মনে হয় এটি হতে পারে কোনো একটা পশু, তখন কঙ্ক কি বলল? কঙ্ক বলল যে হাউ ডিড ইউ গেস ইট? তুমি কিভাবে এটি অনুমান করলে যে এটি কোনো একটা পশুই হবে? তখন রোদসী আবার বলল, লুক, দেখো, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এই আর্টিকেলের দ্বিতীয় যে প্যারাগ্রাফটি রয়েছে সেখানে দেয়ার ইজ অ্যান সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট। দেখো, বলা হয়েছে কি যে এই আর্টিকেলের দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো দেয়ার ইজ আ সেন্টেন্স, এখানে এমন একটি সেন্টেন্স বা বাক্য রয়েছে অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট, যেটা কিনা এর খাদ্যাভ্যাস নিয়ে আমাদের তথ্য দেয়। দেখো, বলা হয়েছে কি ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট বলতে কি বোঝায়? ফুড হ্যাবিট বলতে বোঝায় খাদ্যাভ্যাস। মানে এই যে প্রাণীটা রয়েছে সে কি খায়, কি খেয়ে সে জীবন ধারণ করে। ফুড হ্যাবিট শব্দের অর্থ হচ্ছে সেই খাদ্যাভ্যাস। তো বলা হয়েছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এই আর্টিকেলের দ্বিতীয় প্যারাগ্রাফে খেয়াল করো, দেয়ার ইজ আ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট। এখানে এই অ্যান্টিলোপের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস নিয়ে একটি বাক্য রয়েছে। সে বাক্যটি কি? দেখো, বলা হয়েছে ইট ইটস ফুড, এটা খাবার খায়। সো ইট উইল বি অ্যান অ্যানিমাল, তাহলে এটা অবশ্যই কোনো প্রাণী হবে। দেখো বাক্যটি কি বলেছে, ইট ইটস ফুড, এটা খাবার খায়। সো ইট উইল বি অ্যান অ্যানিমাল, তাহলে অবশ্যই এটি কোনো প্রাণী হবে। তাহলে বুঝলাম কিভাবে রোদসী অনুমান করে বলল যে এই অ্যান্টিলোপ নামে যে বস্তুটা রয়েছে এটা অবশ্যই কোনো একটা প্রাণী হবে। শিক্ষার্থীরা, এই বাক্য তিনটি আবার খেয়াল করো। রোদসী আর্টিকেলটি পড়ে কঙ্ককে জানালো যে আমার মনে হয় এটি কোনো একটা প্রাণী হবে। তখন কঙ্ক কি বলল যে তুমি কিভাবে অনুমান করলে যে এটা কোনো প্রাণী হবে? তখন রোদসী বলল যে এই আর্টিকেলের দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো, এখানে এই প্রাণীটির খাদ্যাভ্যাস নিয়ে লেখা হয়েছে। এই সেন্টেন্সটিতে লেখা রয়েছে যে এটি খাবার খায়, আর যেহেতু এটি খাবার খায় সেহেতু এটি তো অবশ্যই একটি প্রাণী হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম রোদসী কিভাবে অনুমান করলো যে এই অ্যান্টিলোপ নামে বস্তুটি এটি মূলত একটি প্রাণী। আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো কঙ্ক কি বলেছে, রাইট, হ্যাঁ তুমি সঠিক বলেছো। ওয়েট ওয়েট, তখন কঙ্ক বলল যে একটু অপেক্ষা করো, দেখো, লুক অ্যাট দ্য সিক্সথ সেন্টেন্স। তখন সে আবার রোদসীকে দেখিয়ে দিল, দেখো এখানে 6 নম্বর যে বাক্যটি রয়েছে সেখানে কি বলা হয়েছে, দে হ্যাভ বেবিস, তাদের বাচ্চাও রয়েছে। দে হ্যাভ বেবিস, BABIES, বেবিস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা কাচ্চা। তো বলা হয়েছে তাদের বাচ্চাও রয়েছে বা সন্তানও রয়েছে। এ বেবি অ্যান্টেলোপ ইজ কল্ড কাফ। বেবি অ্যান্টিলোপ বা বাচ্চা অ্যান্টিলোপদেরকে বলা হয় কাফ বা বাছুর। শিক্ষার্থীরা, আমরা তো এটি আগে থেকেই জানতাম যে বাচ্চা অ্যান্টিলোপদেরকে কাফ বলা হয় বা বাছুর বলা হয়। অ্যান্ড লায়ন অ্যান্ড আদার প্রিডেটরস হান্ট দেম, এবং সিংহ আর অন্যান্য যে শিকারীরা রয়েছে তারা তাদেরকে শিকার করে। এখানে লায়ন মানে হচ্ছে সিংহ, এটা আমরা আগে থেকেই জানি। অ্যান্ড আদার প্রিডেটরস, PREDATORS, প্রিডেটরস। শিক্ষার্থীরা, প্রিডেটরস শব্দটি আমরা এর আগে একটি এ কলাম বি কলামে দেখেছিলাম। প্রিডেটরস শব্দের অর্থ হচ্ছে শিকারী, বাংলায় এর অর্থ হচ্ছে শিকারী, কিন্তু আমরা সকল শিকারীকেই প্রিডেটরস বলবো না। কেন? কারণ সেই সকল শিকারীদেরকেই আমরা প্রিডেটরস বলবো যেই সকল শিকারীরা অন্য প্রাণীদেরকে হত্যা করে তাদেরকে খেয়ে নিজের জীবন যাপন করে। তাহলে আমরা সেইগুলোকেই বলবো প্রিডেটরস বা শিকারী। তাহলে এই যে লায়ন এবং অন্যান্য প্রিডেটরস বা শিকারী তারা কি করে, হান্ট দেম, HUNT, হান্ট। হান্ট শব্দের অর্থ হচ্ছে শিকার করা। হান্ট, শিকার করা। তাহলে আমরা বুঝে নিলাম, অ্যান্ড লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটরস হান্ট দেম।
সিংহ এবং অন্যান্য শিকারীরা তাদেরকে শিকার করে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই 6 নম্বর বাক্যে কি বুঝে নিলাম? 6 নম্বর বাক্যে কঙ্ক খুঁজে পেল এমন একটি তথ্য যে এই অ্যান্টিলোপদের বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাদেরকে বলা হয় বাছুর। আর এই বাচ্চাদেরকে কারা শিকার করে? এই বাচ্চাদেরকে সিংহ এবং অন্যান্য শিকারীরা তাদেরকে শিকার করে খেয়ে নেয়। শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত অ্যান্টিলোপের অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারলাম। এরপরে চলো পরবর্তী বাক্যে কি বলা হয়েছে দেখি আমরা। দেখো এরপরে রোদসী বলেছে, ইয়েস দ্য বেবি কাউ ইজ কল্ড এ কাফ বাট ইট ইজ নট অ্যাবাউট এ কাউ। কি বলেছে? রোদসী তখন বলেছে দ্য বেবি কাউ ইজ কল্ড এ কাফ, ছোট বাচ্চা অ্যান্টিলোপদেরকে বাছুর বলে, বাট ইটস নট অ্যাবাউট এ কাউ, কিন্তু এটা গরুর মতো না। এটাকে বাছুর বলা যেতে পারে কিন্তু এটা গরুর মতো না। তারপর সে বলল, লেটস ফাইন্ড আউট ওয়্যার ইট লিভস, লেটস ফাইন্ড আউট ওয়্যার ইট লিভস। চলো আমরা এখন এটা খুঁজে দেখি যে কোথায় এটি বসবাস করে। দেখো ফাইন্ড আউট, ফাইন্ড আউট শব্দের অর্থ হচ্ছে খুঁজে দেখা। তো বলেছে লেটস ফাইন্ড আউট, চলো আমরা খুঁজে দেখি হোয়ার ইট লিভস, এটি কোথায় বসবাস করে। তখন কঙ্ক কি বলল? কঙ্ক বলল, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, আমরা এটি সম্পর্কে কোনো কিছুই জানি না। হাউ ডু উই ফাইন্ড আউট, আমরা কিভাবে এটি খুঁজে বের করব? শিক্ষার্থীরা রোদসী তখন কঙ্কর কাছে একটি প্রস্তাব রাখলো। প্রস্তাবটি কি? যে চলো আমরা খুঁজে দেখি যে এটি কোথায় বসবাস করে। কঙ্ক কি বলল তখন? যে আমরা তো এটি সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমরা কিভাবে সেটি খুঁজে পাবো? রোদসী তখন একটি উপায় বলে দিল। কি উপায়? বলল, ফার্স্টলি, প্রথমত, দেখো FIRSTLY, ফার্স্টলি, প্রথমত, উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ। দেখো সে একটি চমৎকার সূত্র খুঁজে বের করলো যে এর মাধ্যমে আমরা এই অ্যান্টিলোপ কোথায় বসবাস করে সেটি আমরা খুঁজে বের করতে পারি। বলল কি? প্রথমত, উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ, আমরা এই আর্টিকেলটার মধ্যে লিভ নামে যে শব্দটি রয়েছে সেই শব্দটি আমরা খুঁজে বের করব। শিক্ষার্থীরা দেখো, লিভ, LIVE, লিভ, লিভ মানে কি? আমরা তো সকলেই জানি লিভ মানে হচ্ছে বসবাস করা। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় বসবাস করো, ইংরেজিতে বলো, তুমি কি বলবে? আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বরিশাল, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন সিলেট। অর্থাৎ তুমি যেখানেই বসবাস করো তুমি কি বলবে? আই লিভ ইন। আমরা বুঝে নিলাম লিভ শব্দের অর্থ বাস করা। তাহলে যদি আমরা এই আর্টিকেলটির মধ্যে লিভ নামে কোনো শব্দ পাই, তার মানে আমরা বুঝে নেব যে সেখানে সেই প্রাণীটি বসবাস করে কোন জায়গায় সেটি উল্লেখ রয়েছে। এটি খুবই চমৎকার একটি উপায়। শিক্ষার্থীরা কেন এই ক্লুটি বা এই সূত্রটি এখানে লেখা রয়েছে যে কিভাবে আমরা এটি খুঁজে বের করতে পারি? আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের এই চ্যাপ্টারটির নামই হচ্ছে এ গুড রিডার। শিক্ষার্থীরা আমরা এখন যে 6 নম্বর চ্যাপ্টারটি পড়ছি ইংরেজি বইয়ের, এই চ্যাপ্টারটির নামই হচ্ছে এ গুড রিডার বা ভালো পাঠক। তার মানে আমরা কিভাবে কোনো একটি লেখা থেকে সেটি পড়ে সেটি সম্পর্কে খুব ভালোভাবে তথ্য জানতে পারি, সেই শিক্ষাটাই দেবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটি। আর এই জন্যই কিন্তু আমাদেরকে এই সূত্রগুলো শেখানো হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটি আর্টিকেলের মধ্যে লুকিয়ে থাকা তথ্য খুঁজে বের করতে পারি। আর যখন আমরা সেটি খুঁজে বের করতে পারবো তখনই আমরা হয়ে যাব এ গুড রিডার বা একজন ভালো পাঠক। আমি আশা করছি তোমরাও একজন ভালো পাঠক হবে এবং তোমরাও খুঁজে বের করতে পারবে একটি আর্টিকেলের মধ্যে থাকা লুকানো সব তথ্য। তাহলে চলো রোদসী কি বললো দেখি। ফার্স্টলি, প্রথমত, উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লিভ, আমরা লিভ শব্দটি খুঁজে বের করি। দেন রিড দ্যাট ফুল সেন্টেন্স, তারপরে সেই সম্পূর্ণ বাক্যটি আমরা পড়ি। ইফ দেয়ার ইজ অর নট, যদি এটি এখানে থাকে অথবা না থাকে। রোদসী তখন বলল, চলো আমরা এই আর্টিকেলটির মধ্যে লিভ শব্দটি খুঁজে দেখি আছে কিনা, যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি আমরা সম্পূর্ণ পড়ি। কঙ্ক বলল, দ্য ওয়ার্ড লিভ ইজন্ট ইউজড দেয়ার। তখন কঙ্ক বলল, দ্য ওয়ার্ড লিভ ইজন্ট ইউজড দেয়ার, এই আর্টিকেলটিতে লিভ নামে কোনো শব্দ নেই। খুবই দুঃখের বিষয় শিক্ষার্থীরা, তারা অনেক খোঁজাখুঁজি করলো লিভ নামে কোনো শব্দ আছে কিনা, যদি থাকতো তাহলে তারা হয়তো খুঁজে বের করতে পারতো যে অ্যান্টিলোপ আসলে কোথায় লিভ করে বা বসবাস করে। কিন্তু খুবই দুঃখের বিষয় তারা অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা লিভ কোনো শব্দ এই আর্টিকেলটির মধ্যে পেল না।
তখন কঙ্ক খুবই দুঃখ নিয়ে বলল, নাও হোয়াট ক্যান উই ডু? এখন আমরা তাহলে কি করব? আমরা এখন তাহলে কি করতে পারি? আমরা তো খুঁজে পেলাম না। রোদসী তখন বলল, রিড অ্যাগেইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন। তাহলে এখন প্রথম থেকে লাস্ট লাইন পর্যন্ত সবগুলো চলো পড়ি। হেয়ার 3 কান্ট্রিজ নেম আর, বলা হয়েছে এখানে 3টি দেশের নাম রয়েছে। কান্ট্রিজ, COUNTRIES, কান্ট্রিজ। কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ। তো বলা হয়েছে হেয়ার 3 কান্ট্রিজ নেম আর, এখানে 3টি দেশের নাম রয়েছে। তারপরে আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া হয়েছে। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের বইয়ের 58 নম্বর পৃষ্ঠায়। তো তারা 3টি দেশের নাম খুঁজে পেল এবং তার মধ্যে মেনশনড, দেখো MENTIONED, মেনশনড। মেনশনড শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা। তারা বলল যে এখানে 3টি দেশের নাম উল্লেখ করা রয়েছে, বাট দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ইউনাইটেড স্টেটস। কিন্তু সর্বশেষ যে নামটি রয়েছে সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্র, যে আমেরিকা বলি আমরা, সেই দেশটির নাম সেখানে উল্লেখ রয়েছে। ইম্পোর্টস অ্যান্টিলোপ, তারা কি করে? ইম্পোর্টস অ্যান্টিলোপ। ইম্পোর্টস মানে কিন্তু আমরা আগের ক্লাসে জেনেছিলাম ইম্পোর্ট শব্দের অর্থ আমদানি করা। তো তারা কি বলল? তারা বলল যে দেখো শেষের বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি দেশের নাম উল্লেখ করা রয়েছে, কিন্তু এই 3টি দেশের মধ্যে সর্বশেষ যে নামটি রয়েছে সেই দেশটির নামটি হচ্ছে ইউনাইটেড স্টেট বা আমেরিকা। তারা অ্যান্টিলোপকে কি করে? ইম্পোর্ট করে বা আমদানি করে, অর্থাৎ তারা অন্য দেশ থেকে বা পৃথিবীর অন্যান্য যে কোনো প্রান্ত থেকে অ্যান্টিলোপকে নিজেদের দেশে আমদানি বা নিয়ে আসে। সো ইট ইজ নট ইটস লিভিং স্পেস, কিন্তু এটা এর লিভিং স্পেস না। মানে কি? এটা এর বাসস্থান না। এখানে লিভিং স্পেস বলতে বোঝানো হয়েছে বাসস্থান। তো যেহেতু তারা এটাকে ইম্পোর্ট করে বা আমদানি করে, অর্থাৎ আমেরিকা যেহেতু অন্যান্য দেশ থেকে তাদের দেশে নিয়ে আসে অ্যান্টিলোপকে, তার মানে তো এটা তাদের বাসস্থান না। দ্য লাস্ট 2 আর লাইকলি টু বি, তাহলে এটা হতে পারে শেষের যে 2টি দেশ রয়েছে সেই দেশ 2টি হতে পারে এই অ্যান্টিলোপের বাসস্থান। শিক্ষার্থীরা, সেই জায়গা দুটির নাম কিন্তু এখানে উল্লেখ নেই, কিন্তু আমরা জানি যে সেই জায়গা দুটির নাম কি। বলতো সেই জায়গা দুটির নাম কি? আমি সেই জায়গা দুটির নাম তোমাদেরকে বলবো না, তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওর কমেন্টে জানানো যে সেই জায়গা দুটির নাম কি, অর্থাৎ অ্যান্টিলোপ আসলে ঠিক কোথায় বসবাস করে। আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে অ্যান্টিলোপ কোন জায়গার স্থায়ী বা স্থানীয় প্রাণী। তাহলে তোমরা অবশ্যই জানো যে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে। আমেরিকাতে অ্যান্টিলোপ বসবাস করে না, কারণ আমেরিকা অ্যান্টিলোপকে অন্যান্য দেশ থেকে নিজেদের দেশে আমদানি করে। 2টি জায়গা আছে যেখানে অ্যান্টিলোপ বসবাস করে। তোমাদেরকে এই ভিডিওর কমেন্টে লিখতে হবে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে। যদি তোমরা সেটা লিখতে পারো তাহলে আমি বুঝে নেব যে তোমরা আসলেই আমার এই ক্লাসগুলো দেখে খুব ভালোভাবে বুঝতে পারছো। শিক্ষার্থীরা, যদি তোমরা না লিখতে পারো তাহলে হয়তো আমাকে বুঝে নিতে হবে যে আসলে আমি তোমাদেরকে খুব ভালো একটা বোঝাতে পারি না। শিক্ষার্থীরা, আসলে কি আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি না? যদি তোমরা সত্যি সত্যি ভালোভাবে বুঝে থাকো আমার এই ক্লাসটি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে। আমি দৃঢ়ভাবে আশা করছি তোমরা অবশ্যই পারবে যে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে বলা হয়েছে কি, দেখো কঙ্ক কি বলল? বাট ওয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন? কিন্তু এই প্যারাগ্রাফটি কেন লেখা? দেখো রিটেন, WRITTEN, রিটেন মানে হচ্ছে লিখিত। তখন কঙ্ক কি বলল? এই প্যারাগ্রাফটি লিখিত কেন? তখন রোদসী বলল, ইফ দেয়ার ওয়াজ এ পিকচার অফ ইট, যদি এখানে একটি ছবি থাকে এর, অর হেডলাইন অফ দিস প্যারাগ্রাফ, অথবা কোনো একটি শিরোনাম থাকে। দেখো শিরোনাম, SEAD, হেড, LIN, লাইন, হেডলাইন। হেডলাইন শব্দের অর্থ হচ্ছে শিরোনাম। শিরোনাম কি? শিক্ষার্থীরা, আমরা যখন কোনো একটি পত্রিকা পড়ি, পত্রিকায় যে সংবাদগুলো থাকে প্রত্যেকটি সংবাদের উপরে সেই সংবাদের নামটি একটু বড় আকারে লেখা হয়ে থাকে, সেটিকেই আমরা বলে থাকি হেডলাইন বা বাংলায় বলে থাকি শিরোনাম। তো বলা হয়েছে ইফ দেয়ার ওয়াজ এ পিকচার অফ ইট, যদি এর কোনো পিকচার দেওয়া থাকে বা ছবি দেওয়া থাকে, অর এ হেডলাইন অফ দিস প্যারাগ্রাফ, অথবা এই প্যারাগ্রাফের কোনো শিরোনাম দেওয়া থাকে, উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা খুব সহজেই এটি বুঝে নিতে পারবো। বাট নাও, কিন্তু এখন, টু ফাইন্ড আউট দিস উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি,
কিন্তু এখন এটা খুঁজে বের করতে হলে আমাদেরকে এটা খুবই কেয়ারফুলি বা খুবই সতর্কতার সাথে পড়তে হবে। শিক্ষার্থীরা, রোদসী এখানে বোঝাতে চেয়েছে যে কোনো একটি প্যারাগ্রাফ লিখিত না রেখে যদি শুধুমাত্র ছবি এবং কয়েকটি হেডলাইন বা শিরোনামের মধ্যেই কোনো তথ্য আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা খুব সহজভাবেই সেটি বুঝতে পারবো। কিন্তু এই সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখিত আকারে রয়েছে বা এই সম্পূর্ণ আর্টিকেলটি লিখিত আকারে রয়েছে, এর জন্য আমরা প্রত্যেকটি লাইন বাই লাইন খুবই সতর্কতার সাথে পড়ব এবং এর ফলে আমরা এই আর্টিকেলটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আর তাহলে কিন্তু আমরা গুড রিডার হয়ে উঠব। শিক্ষার্থীরা, তখন কঙ্ক বলল, ওয়ান থিং আই নোটিসড ইন দ্য লাস্ট পার্ট। তখন সে বলল, ওয়ান থিং আই নোটিসড। দেখো, NOTICED, নোটিসড। নোটিসড শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা বা খেয়াল করা। তখন কঙ্ক বলল, ওয়ান থিং আই নোটিসড, আমি একটা জিনিস খেয়াল করলাম, ইন দ্য লাস্ট পার্ট, শেষের দিকে, অর্থাৎ এই আর্টিকেলের শেষের দিকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে nowadays it is endangered। দেখো, nowadays, NOWADAYS, nowadays। nowadays শব্দের অর্থ হচ্ছে এখনকার দিনে বা সাম্প্রতিক সময়ে। শিক্ষার্থীরা, nowadays সাম্প্রতিক সময়ে, it is endangered, এটা endangered। endangered শব্দের অর্থ তো আমরা আগেই জানি, বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে রয়েছে এমন। আমি এই আর্টিকেলের শেষের দিকে এটি খেয়াল করেছি, nowadays it is endangered, এখনকার দিনে বা সাম্প্রতিক সময়ে এই অ্যান্টিলোপ প্রাণীটি বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে রয়েছে। I think it would be an awareness increasing report about antelope। দেখো, তখন সে বলেছে, I think, আমি মনে করি, it would be an, এটা হতে পারে একটি, awareness increasing। দেখো, awareness, AWARENESS, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস সচেতনতা। ইনক্রেজিং, দেখো, ENCREASING, ইনক্রেজিং। ইনক্রেজিং শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। আর রিপোর্ট, REPORT, রিপোর্ট, রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন। রিপোর্ট শব্দের অর্থ প্রতিবেদন। তো তখন সে বলল, আই থিঙ্ক, আমি মনে করি, ইট উড বি অ্যান, এটা হতে পারে, অ্যাওয়ারনেস ইনক্রেজিং রিপোর্ট, অর্থাৎ সচেতনতা বৃদ্ধিকারী কোনো একটি প্রতিবেদন। শিক্ষার্থীরা, সে যেহেতু দেখলো শেষের দিকে অ্যান্টিলোপরা এখন বিপদগ্রস্ত রয়েছে, তাই সে মনে করলো যে এটা অ্যান্টিলোপ সম্পর্কে কোনো সচেতনতা বৃদ্ধির রিপোর্ট হতে পারে বা প্রতিবেদন হতে পারে। আমরা এই ডায়লগের শেষের অংশটুকু পড়ে নেই। রোদসী বলল কি, দেখো, মোস্ট প্রবাবলি, কি বলল, যে হ্যাঁ, সম্ভবত এটাই হবে। প্রবাবলি, PROBABLY, প্রবাবলি। প্রবাবলি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। তখন রোদসী বলল, মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত তাই হবে যে তারা বিপদগ্রস্ত। বাট দিস আর্টিকেল অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি। তখন সে কি বলল, বাট দিস আর্টিকেল অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি। দেখো, সে বলেছে এই আর্টিকেলটি এক্সপ্লেইন প্রপারলি। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা, EXPLAIN, এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। প্রপারলি, PROPERLY, প্রপারলি, এক্সপ্লেইন প্রপারলি। তখন সে বলল যে আমার মনে হয় এই আর্টিকেলটি আমাদেরকে যথাযথভাবে ব্যাখ্যা করে না। শিক্ষার্থীরা, যেহেতু তারা আর্টিকেলটির মধ্য দিয়ে প্রয়োজনীয় সকল তথ্য বুঝতে পারেনি, তাই তারা মনে করলো যে এই আর্টিকেলটি তাদেরকে যথাযথ তথ্য ব্যাখ্যা করতে পারছে না। বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট। তখন সে কি বলল, বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, কিন্তু আমি এখন এটি সম্পর্কে বেশ কৌতূহলী। শিক্ষার্থীরা, রোদসী তখন বলল, বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, কিন্তু এখন আমি এটি সম্পর্কে বেশ কৌতূহলী। মানে কি? মানে আমি এখন এটি সম্পর্কে বা এই অ্যান্টিলোপ সম্পর্কে জানতে বেশ আগ্রহী। শব্দগুলো দেখে নাও। কোয়াইট, QUITE, কোয়াইট। কোয়াইট শব্দের অর্থ হচ্ছে বেশ বা অনেক। কিউরিয়াস, CURIOUS, কিউরিয়াস। কিউরিয়াস, কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী। তখন রোদসী কি বলল, বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, কিন্তু এখন আমি এই অ্যান্টিলোপ সম্পর্কে জানতে বেশ কৌতূহলী। কঙ্ক কি বলল, উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমরো। বলল, উই ক্যান আস্ক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমরো, আমরা আমাদের শিক্ষককে এটি সম্পর্কে আগামীকালকে
জিজ্ঞাসা করতে পারি। রোদসী কি বলল? ওকে, সি ইউ টুমরো, দেন বাই। তখন রোদসী বলল, ঠিক আছে, তাহলে কালকেই দেখা হবে, বিদায়। তখন কঙ্ক তাকে কি বলল? যে হ্যাঁ, বিদায়, অর্থাৎ দুইজনে একে অন্যের সাথে বাই বা বিদায় সম্ভাষণ জানিয়ে সেই জায়গাটি ত্যাগ করলো। শিক্ষার্থীরা, আজকের এই সম্পূর্ণ ক্লাসে আমি তোমাদেরকে রোদসী এবং কঙ্কর মধ্যে চলমান ডায়লগটি বুঝিয়ে দিয়েছি এবং বাংলায় অর্থসহ প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে, এবং সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে।